এবার আসো এই অধ্যায়ের নতুন আরো একটি পাঠ শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে 7 নম্বর পাঠ। সেটা হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। তো 7 নম্বর পাঠের মধ্যে আমরা মহাকর্ষ বলটাকে আগে সেটা জানবো। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে কি বলে? মহাকর্ষ বল বলে। তো মহাকর্ষ বল নিয়ে আমরা এর আগেও স্টাডি করলাম, মৌলিক বলের ওই অংশটাতে ছিল। প্রথম মৌলিক বলটাই হচ্ছে মহাকর্ষ বল। তো আমরা এই চিত্র থেকে একটু ভালোভাবে বুঝি মহাবিশ্বের দুইটা বস্তু, পৃথিবী এবং চাঁদ। এই চাঁদ এবং পৃথিবীর মধ্যকার আকর্ষণটাকে আমরা মহাকর্ষ বল বলতে পারি। কেন মহাকর্ষ বল বলতে পারি? কারণ প্রশ্নের সংজ্ঞারে এই মহাকর্ষ বলের সংজ্ঞাটাতেই বলা আছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু, পৃথিবী এবং আমার মধ্যে যে আকর্ষণ, এটাও একটা মহাকর্ষ বল। পৃথিবী এবং অন্য একটা গ্রহের মধ্যকার আকর্ষণ, এটাও কি একটা মহাকর্ষ বল। তারপরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সৌরজগৎটাকে দেখতে পারতেছি যে সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো ঘুরে, ঠিক না? তো সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো যে ঘুরার পিছনে তো অবশ্যই একটা রহস্য আছে। সেই রহস্যটা হচ্ছে মহাকর্ষ বল। প্রত্যেকটা গ্রহকে সূর্য তো একটা নির্দিষ্ট বলে কি করে আকর্ষণ করে, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলবো বা ফোর্স অফ গ্র্যাভিটি বলবো। তো এই মহাকর্ষ বলের কারণেই কিন্তু একটা নির্দিষ্ট ডিস্টেন্স বজায় রেখে প্রত্যেকটা গ্রহ সূর্যকে চতুর্দিক থেকে প্রদক্ষিণ করে। বুঝতে পারছো? তো মহাবিশ্বের সূর্য নয়, মহাবিশ্বের যত বস্তু আছে সকল বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। সেই আকর্ষণ বলটি হচ্ছে ফোর্স অফ গ্র্যাভিটি বা হচ্ছে কি মহাকর্ষ বল। তারপরে আসো নিউটনের মহাকর্ষ সূত্র। আমাদের এই পর্যন্ত কি শিখা হয়ে গেল? আমরা নিউটনের প্রথম সূত্রটা বললাম, গতির দ্বিতীয় সূত্রটা বললাম। এখন তার সর্বজনীন যে মহাকর্ষ সূত্রটা আছে সেটা আমরা জানবো। যদিও এটা ক্লাস 8 থেকে শিখে আসার কথা, আমরা এখানে আবারও এক্সপ্লেন করতেছি। দেখো, বলছে কি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুটি ভরের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আচ্ছা, তো এটাকে আমরা ব্যাখ্যা করব এখন। তো এটা ছিল সূত্রের বিবৃতি। এই সূত্রের বিবৃতিটাকে আমরা এখন ব্যাখ্যা করে তার একটা ম্যাথমেটিক্যাল টার্ম বা সমীকরণ নিয়ে আসবো। হ্যাঁ, তো ব্যাখ্যা করার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে যে মনে করি M1 এবং M2 ভরের দুইটা বস্তু পরস্পরকে একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করে। তার আকর্ষণ বলটা যদি কি হয় F1, তার আকর্ষণ বলটা যদি F2 হয়, উভয়ের আকর্ষণ বলটা সমান হবে। অর্থাৎ ফাইনালি আকর্ষণ বলটাকে আমরা কি বলতে পারি? F করতে পারি। অর্থাৎ F1 F2 ইকুয়াল কি F1, F1 ইকুয়াল F2 ইকুয়াল F বলে আকর্ষণ বলে কি করছে? বিকর্ষণ করছে। তাহলে M1 এবং M2 বলের দুইটা বস্তু পরস্পর আর দূরত্বে আছে এবং তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করতেছে সেটা হচ্ছে কি? F বল। এবার নিউটনের সূত্র অনুযায়ী নিউটন কি বলছে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু, তাহলে মহাবিশ্বের দুটি বস্তু একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটাকে আমরা মহাকর্ষ বল বলে একটু আগেই শিখলাম। তাহলে একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান, আকর্ষণ বলটাকে আমরা কি দিলাম? F। তাহলে এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের, তাহলে এই যে দেখো ভরের গুণফল উপর দিকে গুণ করা আছে, ভরের গুণফলের সমানুপাতিক, এই যে সমানুপাতিক চিহ্ন, ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের, দূরত্বটা কি? আর, তাহলে মধ্যবর্তী দূরত্বের বর্গের, বর্গ মানে তো স্কোয়ার, ঠিক না? তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হলে কি হয়? সমীকরণটা বা যে রাশিটার ব্যস্তানুপাত সেটা নিচে হয়, ঠিক না? তো সমানুপাতের বিপরীত হচ্ছে কি? ব্যস্তানুপাত, ঠিক না? তো সমানুপাতের বিপরীত ব্যস্তানুপাত বলে ব্যস্তানুপাত যুক্ত রাশিটা কোথায় বসে? নিচে বসে। তাহলে আর এর ভ্যালুটা যে নিচে আসে এই কারণে আমরা বুঝে নিব যেখানে বলের সাথে আর বা দূরত্বের বর্গটা ব্যস্তানুপাতে আছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। সেটা কি? যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান F ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার আসো সমানুপাতিক মানেটা কি? সমানুপাতিক মানে হচ্ছে ভরের গুণফল বাড়লে মহাকর্ষ বল বাড়বে, ভরের গুণফল কমলে মহাকর্ষ বল কমবে। আর যদি দূরত্বের বর্গের ব্যস্তানুপাত মানে হচ্ছে যদি দূরত্বের বর্গ বেড়ে যায় মহাকর্ষ বল কমে যাবে, দূরত্বের বর্গ কমে গেলে মহাকর্ষ বল বেড়ে যাবে। তো আমরা এটা জানি যে সমানুপাত মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়ে, আর ব্যস্তানুপাত মানে হচ্ছে একটা কমলে আরেকটা বাড়ে, একটা বাড়লে আরেকটা কমে, মানে বিপরীত আর কি। সমানুপাত মানে হচ্ছে একে অপরের পরিপূরক, আর ব্যস্তানুপাত মানে হচ্ছে একে অপরের বিপরীত। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখা লাগবে। হ্যাঁ, তো তারপরে দেখো
তারপরে আমরা এই সমীকরণটা থেকে একটু কারসাজি করতে পারি। হ্যাঁ, তো কারসাজি কি করতে পারি দেখো, আমরা এই সমানুপাতিক চিহ্নটা তুললে একটা সমান চিহ্ন দিতে পারি। একটু আগেও আমরা বলছি যে সমানুপাতিক চিহ্ন যখনই তুলবা তখন তোমাকে একটা সমান চিহ্ন দিতে হবে, পাশাপাশি একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। তাহলে এই সূত্রের জন্য যে ধ্রুবকটা আমরা ইউজ করব সেটা হচ্ছে জি, এবং এই ক্যাপিটাল জিটাকে বলে মহাকর্ষীয় ধ্রুবক বা সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তো আমরা তো জানি ধ্রুবক হচ্ছে ওই রাশি যে রাশির মান নির্দিষ্ট। এই রাশির নির্দিষ্ট যে মানটা সেটা হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা আমাদের মুখস্থ করা লাগবে। ওকে, তো এই এফ ইকুয়াল জি এম1 এম2 বাই আর স্কোয়ার সমানুপাতিক তুলে আমরা সমান চিহ্ন দিলাম, পাশাপাশি একটা ধ্রুবক দিলাম। তো এটাকেও নিউটনের মহাকর্ষ সূত্রের কি বলে, গাণিতিক রূপ বলে। এটা আমরা শিখে নিব। তারপরে আসো, মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, হ্যাঁ, মহাবিশ্বের দুটি বস্তু, ধরো এটা হচ্ছে কি পৃথিবী, এবং এই পৃথিবীতে থাকা একটা স্যাটেলাইট, মানে পৃথিবীকে প্রদক্ষিণ করা একটা স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। তাহলে এই স্যাটেলাইট এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ, পৃথিবীর ভরটা হবে বড় হাতের এম, এবং যে বস্তুটাকে পৃথিবী আকর্ষণ করতেছে মহাকর্ষ বলে, সেই বস্তুটার ভর হচ্ছে কি এম। তাহলে স্মল এম, তাহলে মহাকর্ষ বল এফ ইকুয়াল কি লিখতে পারি, জি এম এম বাই আর স্কোয়ার। তো যেহেতু এখানে পৃথিবীর ভরটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করলাম, এবং স্যাটেলাইটের ভরটাকে আমরা কি স্মল এম দিয়ে প্রকাশ করলাম, এখানে আলাদা করে আর 1 2 দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এই সমীকরণটা এইভাবে লেখা যায়। তারপরে একটু খেয়াল করো, এই যে পৃথিবীর কেন্দ্র থেকে, হ্যাঁ, পৃথিবীর কেন্দ্র থেকে স্যাটেলাইটটা কতটুকু ডিস্টেন্সে আছে, যে তার কেন্দ্র থেকে এই স্যাটেলাইটের ডিস্টেন্সটা কি, তার ব্যাসার্ধ সমান না? পৃথিবীর ব্যাসার্ধটাকে আমরা কি দিতে পারি, আর দিতে পারি। তো এই কারণে এদের ডিস্টেন্সটা, দূরত্বটাকে আর বলে, মানে পৃথিবীর ব্যাসার্ধ বলে, আমরা দূরত্বের জায়গায় পৃথিবীর ব্যাসার্ধ আর স্কোয়ার বসাই দিছি। তো কি বুঝলাম, পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যকার যখন মহাকর্ষ সূত্রটা অ্যাপ্লাই করব, তখন আমরা এই সমীকরণটা জি এম এম বাই আর স্কোয়ার এইভাবে লিখে আমরা এটাকে অ্যাপ্লাই করবো, প্রয়োগ করব। ক্লিয়ার? আমরা সামনে যাই, চলো এবার একটা প্রশ্নের উত্তর খুঁজি আমরা। হ্যাঁ, প্রশ্নটা কি একটু জানি, যে নিউটনের মহাকর্ষ সূত্র হতে মহাকর্ষীয় ধ্রুবক জি এর রাশিমালা প্রতিপাদন করো এবং এর একক নির্ণয় করো। তো 1 নম্বরে আসো, যে প্রশ্নটা বলছে তার মহাকর্ষ সূত্র হতে জি এর সমীকরণ বের করতে। তো এফ এর সমীকরণ কি, জি ইকুয়াল জি এম এম বাই জি এম1 এম2 বাই ডি স্কোয়ার। এটা তো আমরা জানি না, একটু আগে আমরা প্রতিপাদন করছি। আবার যদি সমীকরণটা আড়াআড়ি গুণ করি, তাহলে জি এম1 এম2 ইকুয়াল কি হবে, এফ ডি স্কোয়ার। এফ এর সাথে ডি এর গুণ, এফ এর নিচে মনে মনে 1 আছে, 1 এর সাথে জি এম1 এম2 গুণ হবে। তাহলে জি এম1 এম2 ইকুয়াল কি, এফ ডি স্কোয়ার। আমরা বের করব জি এর ভ্যালু। সুতরাং জি এর সাথে যে এম1 এম2 আছে গুণ অবস্থায় আছে, ওটা ওই পাশে গেলে ভাগ হয়ে নিচে বসবে। তাহলে ফাইনালি এইখানে আমরা যে সমীকরণটা পাইলাম, এটি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর সমীকরণ বা রাশিমালা। ক্লিয়ার? এখন এই সমীকরণকে ব্যবহার করে আমরা জি এর একক এবং মাত্রা বের করতে পারবো। তো প্রথমে আসো তার এককটা বের করি। এককটা কি, জি এফ ডি স্কোয়ার বাই এম1 এম2। এফ এর মান, আর এফ এর একক হচ্ছে কি নিউটন, তারপরে ডি এর একক কি মিটার বা দূরত্বের একক মিটার, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে। ভরের একক কেজি, ভরের একক কেজি, গুণ করলে হচ্ছে কি কেজি স্কোয়ার। তো আমরা এইভাবে লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। যদি অবলিক, তো মানে অবলিক মানে তো ভাগ, এটা তো সবাই জানো না। তো অবলিক মানে যেহেতু ভাগ, সুতরাং যদি অবলিক দাও তাহলে তোমাকে এখানে কোনো ইনভার্স বা মাইনাস চিহ্ন দিতে হবে না। কিন্তু যদি ভাগ থেকে গুণে নিয়ে আসো, দেখো নিচের কেজি স্কোয়ারকে যদি আমরা ভাগ না রেখে গুণে নিয়ে আসি, এখন কি গুণ বোঝাচ্ছে না? হ্যাঁ, এই যে নিউটন মিটার স্কোয়ারের সাথে কেজি কি গুণ অবস্থায় আছে না? যদি গুণ অবস্থায় থাকে তার পাওয়ারটা প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। যেহেতু কেজি স্কোয়ার পাওয়ারটা প্লাস, সুতরাং এটা উপরে গুণ অবস্থায় আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? তো ফাইনালি আমরা এককটা পেয়ে গেলাম নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক। ক্লিয়ার? তারপরে আসো আমরা তার মাত্রাটা নিয়ে একটু আলোচনা করি। তো জি এর মাত্রা বের করার জন্য আমরা সূত্র তো জানি, এফ ইকুয়াল জি এম1 এম2 বাই ডি স্কোয়ার। তো এই সমীকরণ থেকে এই সমীকরণ বের করা যায়, জি ইকুয়াল এফ ডি স্কোয়ার বাই এম1 এম2। তো যেহেতু জি এর মাত্রা বের করবো, জি কে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এফ এর মাত্রা বসাইতে হবে আমাদের। এফ এর মাত্রা বা বলের মাত্রা যদি এইভাবে মুখস্থ না বের করতে পারি, প্রয়োজনে আমরা সমীকরণ প্রয়োগ করে তার মাত্রাটা বের করে নিব। এই সমীকরণ প্রয়োগ করে যখন মাত্রাটা বের করবা, ভরের এবং ত্বরণের মাত্রা গুণ করবা, তখন কিন্তু এই বলের এই মাত্রাটা পেয়ে যাবে। তো বলের মাত্রা বসাইলাম, ডি এর মাত্রা হচ্ছে বড় হাতের এল, তাহলে হবে এল স্কোয়ার। তারপর ভর দুইটা, হ্যাঁ দুইটা ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম,
M1 এর পরিবর্তে বড় হাতের M, M2 এর পরিবর্তে বড় হাতের M। তো দুইটা M গুণ দিলে কি হবে? M স্কোয়ার। এবার দেখো উপরে একটা M আছে, নিচে দুইটা M। M স্কোয়ার মানে কি? M স্কোয়ার মানে কি? দুইটা M। তো দুইটা M এর থেকে যদি একটা একটা M উপরে নিচে কেটে দেই, তার মানে নিচে আর কয়টা M থাকতেছে? একটা M থাকতেছে, ঠিক না? তো এই একটা M উপরে যখন যাবে তখন ইনভার্স হয়ে যাবে। আর এখানে দেখো L স্কোয়ার এবং L গুণ দিলে কি হবে? L কিউবড। আর M নিচ থেকে উপরে গেছে, তার পাওয়ারটা তো মনে মনে 1 আছে না? এই 1টা উপরে যখন যাবে ইনভার্স হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মানে ভাগ থেকে যখন গুণে যাবে তার পাওয়ারটা -1 হয়ে যাবে। আর টি ইনভার্স টু যেমন ছিল তেমনই আছে। তো ফাইনালি আমরা জি এর যে মাত্রা সেটা পেয়ে গেলাম L কিউবড M ইনভার্স 1 টি ইনভার্স 2। এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার?